ওকে, থ্যাংক ইউ। আমরা ফর্মালি একটু শুরু করি। আমাদের সাথে আজকে আছেন আবিদুল করিম, কবির, সরি। ও ওনার ডাক নাম হচ্ছে সেতু। আমরা আসলে খুব কাছের বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আসলে এগ্রিকালচার থেকে যারা এগ্রিকালচার গ্রাজুয়েট যারা বের হয়, তাদের এটা একটা অনেক বড় একটা অপরচুনিটি। দেখা যাচ্ছে যে সেতু যত বড় পজিশনে যাক, সেতু আমাদের কাছে সেতুই থাকবে। এটা একটা ব্যাপার। আমরা বড় ভাই, আমরা আবার আমি মুকিত ভাই থাকবো। সে তো যেখানেই থাকুক, যেখানেই আমাকে পাক, মুকিত ভাইকে মুকিত ভাই হিসেবে ট্রিট করবে। তো এরকম একটা ব্যাপার আছে। আর এখানে যারা পার্টিসিপেন্ট আছে, একটু সেতুর ইয়ার জন্য বলছি, তারা হচ্ছে একটু হেটারোজেনাস গ্রুপ। যেমন আমাদের সাথে আছে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির কয়েকজন আছে, আমাদের কুড়িগ্রাম, সরি, আমাদের খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটির আছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের আছে, আবার রাজশাহী ইউনিভার্সিটির আছে। আবার এখানে কয়েকজন হবিগঞ্জ নতুন একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, আবির জানো কিনা, ওখান থেকে অলরেডি গ্রাজুয়েট, মানে থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে আছে। তাদেরও জানার ইচ্ছা যে আসলে তারা যে একটা নতুন বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ইভেন আইইউবিটি থেকে আছে, যেমন আইইউবিটির একটা গ্রাজুয়েটের খুব জানার ইচ্ছা যে তারা আসলে যে প্রাইভেট সেক্টরে পড়াশোনা করে আসতেছে, তাদের কিন্তু একটা হিউজ, মানে তাদের কস্টিং এখানে। তো তারা এরপর এখান থেকে এসে যদি তারা প্রাইভেট সেক্টরে যায়, কারণ গভর্নমেন্ট সেক্টরে তাদের আবার কিছু লিমিটেশন আছে। একটু আবেদের জন্য বলি, এই জিনিসগুলো জানো কিনা, যে গভর্নমেন্ট সেক্টরে আইওবিটিরা যারা, যেমন ধরো বিয়ে বাড়ি ব্রি এইসবে যদি তারা রিক্রুটমেন্টে যেতে চায়, ক্রাইসিসটা হয় কোথায়? ওদের কিন্তু ইয়ে খুবই ভালো, ওরা কিন্তু স্মার্ট আছে, তারা ইংলিশ খুব ভালো জানে, তাদের মানে কমিউনিকেশন স্কিল খুবই ভালো, নেটওয়ার্কিং খুবই ভালো। প্রবলেমটা হচ্ছে তারা যে বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছে, সেই বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি ফ্যাসিলিটি ছিল না। আমরা তো 17টা ডিপার্টমেন্ট, আলাদা আলাদা প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ল্যাবরেটরি ছিল। এরা টোটাল বিশ্ববিদ্যালয়ে হয়তো একটা ল্যাবরেটরি, যেখানে মোটামুটি লেভেলে একটা গবেষণা হয়। তো ওইখানে কিন্তু আবার ওদের কিন্তু টিচাররা কিন্তু সবাই পিএইচডি হোল্ডার। মানে আইইউবিটিতে টিচার হওয়ার মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে পিএইচডি মাস্ট। এখানে খুব ভালো টিচার আছে, বাট ওই যে ল্যাবরেটরি ফ্যাসিলিটি না থাকার কারণে তাদের থিওরিটিক্যাল নলেজও ভালো, প্র্যাকটিক্যাল ফিল্ডে তাদের নলেজটা কম। ফলে এই বাড়ি ব্রি বা রিসার্চ ইনস্টিটিউটগুলোতে তাদের এই বিষয়টা আবার জানে, রিসার্চ ইনস্টিটিউট যারা টপ লেভেলে আছে তারা জানে। ফলে হয় কি, তারা গিয়ে ওই সিলেকশনে দেখা যায় তাদেরকে একটু ইয়ে রাখে, নেগেটিভলি মার্কিং করে। সো তারা স্বাভাবিকভাবে প্রাইভেট সেক্টরটা তাদের একটা ইন্টারেস্টের জায়গা, কি করতে চায়, কিভাবে কি হবে। সো আমার গ্রুপ হচ্ছে এরা। আমি ফ্লোর দিচ্ছি সেতুকে। সেতু, আমার মনে হয় যে আমার মানে ইয়েটা যা মোটামুটি বুঝতে পেরেছো। আমাদের সবাই জানতে আগ্রহী যে প্রাইভেট সেক্টরে আসলে তোমরা যখন কাউকে সিলেক্ট করো বা কার কাছ, তোমরা তার কাছ থেকে কি চাও, তার কাছ থেকে কি কি কোয়ালিটি জাজ করো। ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ মুকিত ভাই। সবাই, আই থিংক সবাই আমার জুনিয়রই হবে। এবং যদি এগ্রিকালচারিস্ট ফোরাম হয়, আমি সবাইকে তুমি করে বলতে চাই, যদি শিওর শিওর শিওর। সবাই, যদি মুকিত ভাই আপনি যদি অনুমতি দেন এবং শিওর সবার শিওর, কারো প্লিজ যদি অকওয়ার্ড না লাগে। প্লিজ। থ্যাংক ইউ। সবাইকে আজকে প্রথমত শুভেচ্ছা। এখানে সত্যি ভালো হতো যদি যারাই এই ভিডিওটা পরে দেখবে, তারা আসলে পরে না দেখে একেবারেই এখনই শুনতো, তাহলে মানে বেশি ভালো হতো, কারণ ইন্টারাকশনটা খুব ইম্পর্টেন্ট। আমি হয়তো কিছুক্ষণ কথা বলবো মুকিত ভাই, তার আগে হচ্ছে আমি টোটাল কতক্ষণ সময় ওদের সাথে কথা বলবো, মানে এমন একটা সময় অবশ্যই কথা বলা উচিত যেটা অনেক দীর্ঘায়িত হবে না, এবং অল্প সময়ের মধ্যে আমরা যাতে করি। একটা যদি টাইম স্লট আপনি বলে দিতেন। আমার মিনিমাম টার্গেট হচ্ছে তোমার সাথে মিনিমাম 30 মিনিট আমি কথা বলবো। যদি আচ্ছা, কোশ্চেন বা ফ্রিকোয়েন্টলি কিছু কোশ্চেন টোশ্চেন আসে, ঠিক তখন আছে। আমরা এটাকে ইয়ে ওকে, করতে ফাইন, পারি। আই আই নট গট মোর ইট দেন মুকিত ভাই, এটা নট বিষয়। মোর দেন ফর্টি জি, ফাইভ থ্যাংক মিনিট ইউ। জি, আমি ধরে রাখছি যে আধা ঘন্টায় আমরা মোটামুটি ডিসকাশন শেষ করব। যদি কারো ইন্টারেস্টের কোনো জায়গা থাকে বা কারো কোনো কোয়ারিজ থাকে, সেগুলো নিয়ে আমরা হয়তো আহ, পরবর্তীতে আরো 10-15 মিনিট কথা বলতে পারবো। তো আমি আমার মনে হয় আগে আমার একটু পরিচয়টা ভালোভাবে দেওয়া দরকার। আমি, আমার নাম হচ্ছে আবিদুল কবির, ভাই তো বললেনই। আমি 4-5 সেশনে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 4-5 সেশনে আমি ক্লাস শুরু করি। 2009 আমাদের একটু জট ছিল, 2009 আমাদের অনার্সের ডিগ্রি হয়, এবং 10-এ মাস্টার্স হয় আর কি, আমাদের 3 সেমিস্টার যে মাস্টার্স। তো এরপরে আমি যেটা করি যে আমাদের তখন অনেক ভালো অপরচুনিটি ছিল। আমাদের এই সময়টা অনেক একদম ব্যাংকে অনেক ছেলে মেয়ে গিয়েছে, রিসার্চ প্রতিষ্ঠানগুলো কম ছিল, কিন্তু ব্যাংকের বিসিএস এ প্রচুর প্রচুর তখন ছেলে মেয়েকে নেওয়া হয়েছে। তো আমি
আমি জাস্ট আমার ডিফেন্স হয়েছিল জানুয়ারিতে, আমি মার্চে ব্র্যাকে জয়েন করি। এবং ব্র্যাকের একটা রিসার্চ উইং আছে। আমার ধারণা ব্র্যাক সম্পর্কে সবাই জানে এখানে যারা আছে, কারণ ব্র্যাক হচ্ছে আমাদের দেশের অনেক বড় একটা প্রতিষ্ঠান। অনেক সময় ধরে, সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকে এই হটস্পট অন করছি, হটস্পট কানেক্ট করো। প্রজেক্ট আছে। সবগুলো প্রজেক্টে আমি আসলে এগ্রিকালচার উইং যেটা আছে, এগ্রিকালচার কম্পোনেন্ট যেটা আছে, সেই জায়গায় টেকনিক্যাল সাপোর্টটা প্রোভাইড করি। আম, আজকে আলোচনাটা আমরা একটু ইন্টারেক্টিভ করব। আমি হয়তো খুব কম সময় বলবো। আম, ধরে নিতে পারো আমি হয়তো 10 মিনিট কথা বলবো। প্রসপেক্টের জায়গাগুলো আমি একটু বলার চেষ্টা করব। তারপর আমি আসলে জানতে চাবো, এখানে যারা আছে তাদের কাছ থেকে শুনতে চাবো যে তারা আসলে কি কি ধরনের মানে তাদের এক্সপেকটেশনের জায়গাটা কি, বা তাদের কনফিউশনের জায়গাটা কি, বা তারা আসলে প্রাইভেট সেক্টরে তারা আসতে চাচ্ছে না কেন, বা যদি চায় তাহলে চাচ্ছে কেন। এই বিষয়গুলো আমি হয়তো তোমাদের কাছ থেকে আরো আরো ভালোভাবে শুনতে চাবো, এবং সেইটার রেসপন্স আমি করব। প্রথমে কিছু এক্সাম্পল দিয়ে শুরু করি। আজকে মুকিত ভাইয়ের সাথে বসেছি। আমরা মনে হয় এর আগেও একবার বসেছিলাম, বেশ কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে, এরকম একটা গ্রুপ নিয়ে। আম, এবং আমি বিভিন্ন ভাবে এরকম গ্রুপগুলোর সাথে আমি আসলে কানেক্টেড থাকি মানে যারা মোস্টলি যারা এগ্রিকালচারিস্ট, এবং এগ্রিকালচারিস্ট ছাড়াও ইয়াং ছেলে মেয়ে যারা আছে, যারা তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে একটু কনফিউজ। এ ধরনের কোনো ফোরাম হলে, বিশেষ করে সেই ফোরামটা যদি কোন এগ্রিকালচারিস্ট কেউ যদি আসলে লিড করে এবং আমাকে যদি বলে যে তুমি একটু কথা বলতে পারো, আমি স্বাচ্ছন্দ্যে চেষ্টা করি সেই জায়গাগুলোতে পার্টিসিপেট করার জন্য। একটা এক্সাম্পল দিয়ে শুরু করছি। আমি কেয়ার বাংলাদেশে আছি 3 বছর হলো। কেয়ার বাংলাদেশের আগে আমি ব্র্যাকে ছিলাম লম্বা সময়। ব্র্যাকে থাকার সময় আমি আমার হাতে একটা ইনোভেশন ব্র্যাকে শুরু হয়েছে, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন ক্লিনিক। মোস্টলি সেটা আসলে এগ্রিকালচার বেসড অ্যাডাপ্টেশন ক্লিনিক। সেই সেই জায়গাটাতে আমরা যখন শুরু করি, তখন আমাদের ইনস্ট্যান্ট প্রায় আহ, একদম ফ্রেশার, আমাদের কিছু নতুন চাকরিতে ঢুকতে আগ্রহী, বা মাত্র মাস্টার্স শেষ করেছে, অনার্স বলছি না, মাস্টার্স শেষ করেছে, এই ধরনের ছেলে মেয়েকে আমরা আসলে সেখানে নিতে চাচ্ছি। 2-1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো, বা অভিজ্ঞতা যদি না থাকে তাও সমস্যা নেই নিতে। এরকম একটা প্রোগ্রাম আমাদের ছিল। এটা জাস্ট 4 ইয়ার্স ব্যাক, 4 বছর আগের কথা বলছি। সেই সময় আহ, আমি আমি একটা এরকম এরকম কল ইনিশিয়েট করেছিলাম। আমাদের বিভিন্ন আমি আমার মনে আছে যে, আমি যদি ভুল না করি, আমি মুকিত ভাইকেও হয়তো রিস্ক করেছিলাম যে হ্যাঁ, হ্যাঁ, তার আমরা কাছে একটা পরিচিত অনলাইন এরকম কেউ সেশনও আছে কিনা। করেছিলাম। তোমার কি কি রিকোয়ারমেন্ট লাগবে, জি, জি, আমরা একটা অনলাইন সেশন জি, করেছিলাম জি, এই গ্রুপের মাধ্যমে। হ্যাঁ। এই গ্রুপের মাধ্যমে। তো এরকম আমি আরো মানে আরো বসেছিলাম, আরো যারা আছে পরিচিত। এবং এটা যেটা থেকে হয়েছিল, আমি সেই গ্রুপটা থেকে, আমার মনে আছে এখনো, আমি 36 জন ছেলে মেয়েকে আমি সেখানে রিক্রুট করতে পেরেছিলাম ব্র্যাকে। তাদের মধ্যে অনেকে এখনো আছে ব্র্যাকে, আবার অনেকে গভর্নমেন্ট জবে চলে গিয়েছে, বা অনেকে অন্য জবে সুইচ করেছে। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি এই জন্য যে আসলে এভরিথিং ইজ পসিবল। প্রাইভেট সেক্টরে কেউ যদি কাজ করতে চায়, তাহলে প্রাইভেট সেক্টরে কাজ করাটা একেবারেই ইম্পসিবল না। এটা এটা এরকম না যে এটা খুব টাফ একটা কিছু, বা এটার জন্য খুব আহামরি স্মার্ট হতে হয়, বা খুব ভালো ইংলিশে ক্যাপাবল হতে হয় শুরুতেই। এটার জন্য যেটা লাগে, আমি সবাইকে যেটা বলি, এটার জন্য লাগে হচ্ছে আসলে ইচ্ছা। প্রথম যদি সে মনে করে যে আমি আমার আমি সরকারি চাকরির জন্য চেষ্টা করব, ইটস এ লেন্দি প্রসেস। আমরা কখনোই গবেষণা প্রতিষ্ঠানে কাজ করব, বা গভর্নমেন্ট জবের জন্য কাজ করব, এটাকে আমরা ডিপ্রায়োরিটাইজ করি না। আমি তো অবশ্যই করি না। এটা আমাদের প্রায়োরিটি থাকতেই পারে,
এবং সরকার থেকে আমি সবসময় বলি যে গভর্নমেন্টের থেকে যেভাবে এগ্রিকালচারিস্টরা কাজ করতে পারে, প্রাইভেট সুযোগ গভর্নমেন্টে গিয়ে যদি কাজ করা যায় তাহলে বেশি কাজ করার সুযোগ পাওয়া যায় এবং দেশের জন্যও বেশি কাজ করতে পারা যায়। একাধারে হচ্ছে আমরা আমরা যারা আসলে কৃষি নিয়ে পড়ে আসি, তাদের আসলে এইটাও থাকে যে আমি কৃষি পড়ছি, আমি কৃষিতে যাতে একটু কন্ট্রিবিউট করতে পারি, এই যে কাজ করার যে একটা নেশা থাকে, এটা আসলে গভর্নমেন্টে অনেক ভালোভাবে করা যায়, গভর্নমেন্ট এবং রিসার্চ প্রতিষ্ঠানগুলো আমাদের যেগুলো আছে সেই জায়গাগুলোতে, এটা ঠিক। কিন্তু তার সাথে সাথে এটাও ঠিক যে আমি সরকারি চাকরির জন্য আমার বয়স 32 পর্যন্ত আমি চেষ্টা করেই গেলাম, আমি 6-7 বছর ধরে শুধু চেষ্টা করে যাচ্ছি যাচ্ছি এবং কোনোভাবেই কিছু হচ্ছে না। কিন্তু আমি তারপরেও চেষ্টা করে যাচ্ছি, এই অ্যাপ্রোচটা থেকে আমি এবং আমরা আমরা যারাই আছি, সিনিয়র যারাই আছি, তারা সবসময় জুনিয়রদেরকে বলি যে এই অ্যাপ্রোচটা থেকে আমাদেরকে আসলে বের হয়ে আসা উচিত, সময়টা নষ্ট করা উচিত না, আমাদের এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। এরকম এই বিষয়টা কখনোই সত্যি না যে একবার কোনো জবে ঢুকে গেলে সেখান থেকে সরকারি চাকরির আসলে চেষ্টা করা যাবে না। এখন আমি আমার ক্যারিয়ারের আরেকটু জায়গা বলি। আমার 15 ইয়ার্স হয়েছে, অলমোস্ট 15 বছর আমি পার করেছি, মানে আমি 11 মার্চে ঢুকেছিলাম, এখন এটা হচ্ছে এপ্রিল। সো আমি 15 বছর পার করেছি প্রাইভেট সেক্টরে, এবং এই 15 বছরে আমার হাতে অনেক অনেক ভালো ভালো কাজ হয়েছে, অনেক অনেক আমি অনেক কিছু নিজে অনেক স্যাটিসফ্যাকশন লেভেলে কাজ করতে পেরেছি, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আমি আমার অর্গানাইজেশনের জন্য এবং আলটিমেটলি দেশের জন্য বেশ কিছু রিমার্কেবল কাজ করতে পেরেছি। যেমন আমি যদি এখনকার কথা বলি, আমি রিসেন্টলি একটা প্রজেক্ট শেষ করলাম যেখানে আমি অ্যারাউন্ড 200 হেক্টর জমিতে সানফ্লাওয়ার কে ইন্ট্রোডিউস করেছি, একদম স্যালাইন এরিয়া সাতক্ষীরা, যে জায়গায় কৃষকরা আগে সূর্যমুখীকে শুধু তারা যা চিনতে হচ্ছে, মানে চিনতই না ভালো করে, যাও যতটা চিনতো সেটাকে ফুল হিসেবে চিনতো, কিন্তু সূর্যমুখীর যে একটা প্রপার ভ্যালু চেন দরকার, এবং কৃষক যে জমিতে সরিষা করত বা যে জমিতে ধান করত, সেই জায়গাটায় যে আসলে সূর্যমুখী করে 3 গুণ বেশি আসলে লাভবান হওয়া যায়, সেই জিনিসটাকে আমি একটা মানে এক্সাম্পল হিসেবে একটা প্রজেক্ট করে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিয়েছি, এবং এটা গভর্নমেন্ট খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। এবং গভর্নমেন্টের পুরো খুলনা ডিভিশনে গভর্নমেন্টের কাজের থেকে আমাদের এই কাজটা বেশি প্রশংসিত হয়েছে গভর্নমেন্টের কাছে, তাদের নিজের কাজের থেকে এই কাজটাকে বেশি হয়েছে। তো এটা আমি মনে করি যে এটা আমি করতে পেরেছি, কারণ আমি সেই প্রজেক্টটাকে লিড করেছি, আমার অর্গানাইজেশন সাপোর্ট করেছে, এবং এটা দেশের জন্য অনেক বড় একটা কন্ট্রিবিউশন যে এটা দেখে যদি গভর্নমেন্ট থেকে আরো 5টা প্রজেক্ট হয়, বা ইভেন একটা বড় প্রজেক্টও যদি হয়, কিংবা এরকম লবণাক্ত অঞ্চলে যে সূর্যমুখী চাষ করা যায় ফ্যালো ল্যান্ড গুলোতে, এটা যদি গভর্নমেন্টরা আরো ডেসিমিনেট করে, তখন দেখা যাবে যে আমাদের ভোজ্য তেলের চাহিদা যেটা আছে সেটা আমরা অনেকটা মেটাতে পারবো নিজেদের প্রোডাকশনের মাধ্যমে। তো এই এই এক্সাম্পল গুলো এই জন্যই দিচ্ছি আসলে যে কাজ কেউ যদি করতে চায় প্রাইভেট সেক্টর থেকে, তাহলে আসলে কাজ করা যায়, কাজ করার অনেক সুযোগ আছে। আর যেটা আমি বলছিলাম যে কাজ করার ইচ্ছাটা এখানে হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন। এখন প্রথমত একটা প্রশ্ন সবার মধ্যে আসে যে আমি তো আসলে ভাই অ্যাপ্লাই করছি কিন্তু আমি ডাক পাচ্ছি না। এই হ্যাঁ, এটা প্রশ্নটা খুবই কমন অনেকের। প্রশ্ন, যে হ্যাঁ, অনেকদিন এটা ধরে খুবই সিভি দিয়ে কমন প্রশ্ন। রাখছি, কিন্তু সিভি হ্যাঁ, আমার তো কল সিভিতে আসতেছে না। হ্যাঁ। সিভি কল আসতেছে না। তো আমরা যখন যেটা হয় যে আমরা যখন সিভি সর্টিং করি, আমার 15 বছরের ক্যারিয়ারের মধ্যে আমি প্রায় 10 বছরই রিক্রুটমেন্টের সাথে, অর্গানাইজেশনের রিক্রুটমেন্টের সাথে জড়িত ছিলাম, কারণ আমি আমার আল্লাহর মতে আমার গ্রোথটা অনেক, প্রাইভেট সেক্টরে আমার গ্রোথটা অনেক ভালো হচ্ছে, দ্রুত হয়েছে। এবং আমি আমার ক্যারিয়ারের 2016 থেকে আমি প্রজেক্ট ম্যানেজ করা শুরু করেছি, মানে আমি আমার ক্যারিয়ারের 5th ইয়ার থেকেই আমি প্রজেক্ট হ্যান্ডেল করি, প্রজেক্ট ম্যানেজ করি। তো যখন প্রজেক্টে আমি ম্যানেজ করছি, আমি তখন রিক্রুটমেন্টের সাথেও জড়িত থাকতে হচ্ছে আমাকে, এবং সেই জায়গাগুলো আমি দেখেছি যে সিভি গুলো যেগুলো আমরা পাই তখন থেকেই, মানে 2016 থেকে 26 পর্যন্ত আমরা যখন যে সিভি গুলোকে আমরা রিজেক্ট করি, সেই সিভি গুলো হয় হচ্ছে একেবারে এভারেজ সিভি, মানে হচ্ছে আমি বিডি জবসে একটা সিভি করে রাখছি, আমি একটা সার্কুলার পেয়েছি বিডি জবসে, আমি সেইটাই জাস্ট, যেহেতু বিডি জবসে অ্যাপ্লাই নাও অপশন থাকে, তো হ্যাঁ। সেটাকে আমি অ্যাপ্লাই নাও করে দিচ্ছি।
এবং আমি দেখিও নাই সেখানে যে জব ডেসক্রিপশনে কি চেয়েছে সেটা আমার সাথে ম্যাচ করে কিনা। জাস্ট দেখলাম যে ব্র্যাকে একটা সার্কুলার হয়েছে, যেখানে যেখানে একজন প্রজেক্ট অফিসার চেয়েছে, আমি সিভিটা ড্রপ করে দিলাম। জাস্ট আমি দেখলাম যে কেয়ার একটা সার্কুলার হয়েছে, সেখানে একজন, ইভেন আমি ভালো করে জানি না সেখানে হয়তো একজন মনিটরিং অফিসার নিবে। জাস্ট নাম দেখে আমি ক্লিক করে দিলাম, অ্যাপ্লাই নাও বাটনে চাপলাম, আমার সিভিটা চলে গেল। এই ধরনের সিভি যেগুলো আসে সেগুলো রিক্রুটমেন্ট রিকোয়ারমেন্টের সাথে কোনোভাবে ম্যাচ করে না। তো কাজে অবশ্যই তুমি যদি 100 বারও সিভি করো, তোমাকে তুমি ডাক পাবা না, এটাই খুব স্বাভাবিক। কারণ তোমার তোমার যে তুমি একটা এভারেজ, সেখানে একটা এভারেজ সিভি দিয়ে রেখেছো। সেইখানে তোমার হয়তো তুমি 2 বছর কোথাও ইন্টার্নশিপ করেছো, 1 বছর, 1 বছর 2টা ইন্টার্নশিপ করেছো। ইন্টার্নশিপের টপিক হয়তো ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট, কিন্তু আমি খুঁজছি হচ্ছে আমার এখানে একজন এগ্রিকালচারিস্ট। কিন্তু তুমি যে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ার সময় কোন একটা স্যারের আন্ডারে যে তুমি 6 মাসের একটা কোর্স করেছো, সেটা সেখানে হাইলাইটেড না। কিন্তু তোমার ডিজাস্টার ম্যানেজমেন্টের বিষয়টা যদি তুমি সেখান থেকে তুলে দিয়ে তোমার ওই 6 মাসের ফাইন্ডিংসটা এখানে নিয়ে আসতে পারতে, তাহলে হয়তো বেশি, আমি অ্যাজ এ রিক্রুটার আমি হয়তো সেই সিভিটাকে বেশি প্রায়োরিটি দিতাম ওই 6 মাসকেই, 2 বছরের থেকে। কিন্তু যেহেতু আমরা শুধু একটা করে ক্লিক করছি, আমরা মানে অ্যাপ্লাই করার সময় মনোযোগ দিচ্ছি না, তো এই কারণে আমরা আমরা আসলে ডাক পাচ্ছি না। এটা খুবই কমন। আমাদের যদি একটা পজিশন থাকে, আমরা অ্যাটলিস্ট সেটার জন্য চেষ্টা করি যে একটা পজিশনের জন্য অ্যাটলিস্ট রিটেন দেওয়ার জন্য আমরা অ্যাটলিস্ট 10 থেকে 12 জনকে আমরা ডাকার চেষ্টা করি একটা পজিশনের এগেনস্টে, যে তারা অন্তত রিটেন দেওয়ার সুযোগ যাতে পায়। সেখান থেকে রিটেনটা তারা দিল, দেওয়ার পরে সেখান থেকে ভাই আমরা আসলে কম রাখি। কারণ ভাই আমরা বেস্ট হয়তো 10-এর মধ্যে আউট অফ 10 আমরা হয়তো 40%-কে ভাইবার জন্য রাখি, 50%-কে 4-5 জনকে রাখি, যে তারা ভাইবার জন্য আমরা দেখি যে এদের থেকে আমরা একজনকে নিতে, আমি বলছি যে একজনের এগেনস্টে। তো কাজে সেখানে যদি আমার 5টা পজিশন থাকে, 10টা পজিশন থাকে, তাহলে সেখানে অ্যাটলিস্ট মানে ডাক পাওয়ার চান্সটা কিন্তু আসলে অনেক বেশি। কিন্তু আমরা এইটা, এই জিনিসটা পাই না। তার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে আমরা আসলে ঠিক মতো আমাদের সিভিটা আসলে তৈরি করি। জি, মুকিত ভাই, এই সময় আমি আপনার কাছে আবার একটু যাচ্ছি। আপনি যদি আরো কোনো পয়েন্ট বা আরো কোনো অ্যাঙ্গেল থেকে আমাকে কিছু বলতে বলেন, আমি আমরা একটু তাহলে ছোট সেটা ছোট দিয়ে। ছোট ছোট কয়েকটা প্রশ্ন তোমার সাথে আমার জাস্ট জানার ইচ্ছা, সেটা জি। হচ্ছে যে ধরো যে তোমার সিভি সিলেক্ট হলো, তোমাদের এখানে রিটেনে যারা যায়, রিটেন গুলো কিন্তু খুব যে একেবারে খুব কঠিন কোনো পরীক্ষা, কঠিন কোনো প্রশ্ন সেরকম কিছু কিন্তু হয় না। মোটামুটি মাঝারি মানের, মানে তোমাদের ওই যে যে প্রজেক্টের কাজ, সেই প্রজেক্ট ওরিয়েন্টেড কিছু কোশ্চেন বা যেটা এগ্রিকালচারের সাথে তার জানার দরকার, সেই ধরনের প্রশ্নই তো থাকে নাকি অন্যরকম? না, এটা এটা একদমই, যে যে ধরনের পজিশনের জন্য আমরা আসলে রিক্রুটমেন্টে যাই, আমাদের পরীক্ষার প্রশ্নগুলো ওই কেন্দ্রিকই থাকে। মোস্টলি শুধু ফলো করতে হবে সেখানে হচ্ছে জব ডেসক্রিপশন আমরা যেটা দিয়েছি। তার মানে ধরেন ধরেন বা তোমাদের সবার জন্যই বলছি, যে ধরো যে আমরা হাওড়ে নিব এরকম একটা, আমরা প্রজেক্টের জন্য আমরা একটা এগ্রিকালচারিস্ট চাচ্ছি, যে সে হাওর এরিয়াতে কাজ করবে। তো এবং সেখানে তাকে কি কি কাজ করতে হবে সেটাই জব ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো সেই বিষয়ক তারা, সে আসলে হাওর সম্পর্কে জানে কিনা, সে আসলে বাংলাদেশের ইকোলজি সম্পর্কে তার ধারণা আছে কিনা, সে আসলে জানে কিনা যে হাওরের জীববৈচিত্র্যটা কিরকম, মানে, এবং তার আসলে এগ্রিকালচারের জেনারেল যে নলেজ গুলো আছে সেই জিনিসগুলো আছে কিনা, এই জিনিসগুলোতে সাধারণত প্রশ্ন থাকে। মোস্টলি জব ডেসক্রিপশনের বাইরে জেনারেল কিছু কিছু আইকিউ টেস্টের মতো আমরা করি, কিছু তার তার ধৈর্যের একটা একটা এক্সাম্পল আমরা নেই, যে তাকে তাকে যদি বিভিন্ন ক্রিটিক্যাল সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হয়, সেইটা সেই সিচুয়েশনটা তারা কিভাবে হ্যান্ডেল করে। যদিও সেটা আসে ভাইবায়, রিটেনে এ ধরনের কোনো সরাসরি প্রশ্ন থাকে না। মোস্টলি রিটেনের টেকনিক্যাল পরীক্ষা যেগুলো, সেগুলোতে টেকনিক্যাল মানে অ্যান্সার গুলোই চাওয়া হয় এবং দেওয়া হয় ই করার জন্য। আরেকটা বিষয় মুকিত ভাই আমার মনে আসলো এইটা সম্পর্কে, সেটা বলে রাখি, পরে হয়তো ভুলে যাব। সেটা হচ্ছে যে আমাদের একটা ধারণা আছে যে প্রাইভেট সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টর যেখানেই হোক, সব সেক্টরে লবিং একটা অনেক বড় ফ্যাক্ট। হ্যাঁ, যেমন আমার আমি হয়তো যে আজকে আবিদ ভাইকে চিনি,
তো সে আমি আবিদ ভাইকে বলে দিলে আমি ডাক পাবো এবং আমার এইটা হয়ে যাবে, এরকম একটা ধারণা, আমাদের বদ্ধমূল একটা ধারণা আমাদের মধ্যে আছে। এটা আমি দেখেছি অনেকের ক্ষেত্রেই, এবং আহ এই ধারণাটা আছে আমাদের আমাদের মধ্যে। আরেকটা বিষয় আছে যে আমরা আচ্ছা সেটাতে পরে আসি, ওটা আমার মনে থাকবে, ওটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আহ এই ধারণাটা আসলে ভুল। এই ধারণাটা আসলে ভুল এই জন্য যে লবিং দিয়ে পরিচিতদের হলে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো ফেভার করতে পারি। মানে এগ্রিকালচারিস্ট, ইভেন আমি বলি আমি এটাও পারি যে আমার অর্গানাইজেশন ছাড়া অন্য কোনো জায়গায় কাউকে আমি হয়তো তাকে একটা ইন্টারভিউ পর্যন্ত ডাক পাইয়ে দিতে পারি, যদি সে সেই পজিশনের জন্য ক্যাপাবল হয়। আর যদি সে সেই পজিশনের জন্য ক্যাপাবল হয়, সে আসলে অলমোস্ট সিভি যদি ঠিকভাবে সাবমিট করে, তাহলে সে একাই ডাক পাবে। তাহলে আসলে আমার বা মুকিত ভাইয়ের কারো আসলে হেল্প করাটা যে খুব জরুরি সেটা একটু আসলে একটু অ্যাড করি আমি, ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে একটু হ্যাঁ, তোমার সাথে আমার একটা এই ব্যাপারে একটা ইয়ে আছে, এক্সপিরিয়েন্স আছে। তো মনে আছে কিনা আমি নাম বলবো না, আমি একজনকে তোমার কাছে রেফার করেছিলাম যে কোনোভাবে আবিদ হ্যাঁ, ভাইকে নেওয়া যায় কিনা, খুব ক্রাইসিসের হ্যাঁ। মধ্যে আছে, তাকে নিতে হবে। তো তখন হুম। তুমি ফাইনালি আমাকে এরকম মানে আমাকে পরে এরকম বলেছিলে, মুকিত ভাই খুব চেষ্টা করলাম তাকে আমাদের এখানে নেয়ার জন্য, কিন্তু কোনোভাবেই তাকে আমি ম্যাচ করাইতে পারলাম না। তাকে চেষ্টা করলাম ভাইবা বোর্ডেও এমন ভাবে তাকে প্রশ্ন করলাম সে যেন উত্তরগুলো দিতে পারে, বাট সেটাও সে ঠিক মতো পারেনি। সো তখন আমি মুকিত ভাই সরি বলতে হচ্ছে আপনাকে যে আসলে আপনার এই রেফারেন্সটা আমি রাখতে পারলাম না। তো বিষয়টা ঠিক এরকম যে তোমার যদি ক্রাইটেরিয়া ফুলফিল না করে, তুমি তো তোমার প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ, তখন তো তোমার এটা দায়বদ্ধতা আছে। সো তখন তুমি কিন্তু হ্যাঁ, সেটা তুমি ইয়ে করবে। এখানে আরেকটা বিষয় হয় যে সকল পরীক্ষাগুলো এখন মানে সিঙ্গেল ম্যান শো হয় না। মানে আমি প্রজেক্ট ম্যানেজার হলেও রিক্রুটমেন্ট গুলো একটা টিমে হয়, একটা বোর্ডে হয়, রিক্রুটমেন্ট একটা বোর্ডে থাকে। তো সেক্ষেত্রে আমি যদি ধরেন আপনার ভাই আসলো পরীক্ষা দেওয়ার জন্য, এবং আপনি বলে দিলেন যে সেহেতু এটা আমার ভাই, ওকে যেভাবেই হোক একটা চাকরির এখন ব্যবস্থা করে দিতে হবে, কারণ ও খুব খারাপ অবস্থায় আছে। অল্প টাকার বেতনের একটা চাকরি হলেও দিতে পারে, কিন্তু আমার সাথে কিন্তু একটা বোর্ড আছে। সো হ্যাঁ, এবং আমরা প্রতিটা সবার সাথে কথা বলার পরে, রিটেনের পর বা ভাইবার পরে, আমরা সে বোর্ডে ডিসকাশন হয় যে আসলে আমরা যা চাচ্ছি সেটা এর মধ্যে আছে কিনা, সেটা মিনিমাম এটাকে সে ফুলফিল করতে পারে। এবং বোর্ডে যারা থাকে তারা সবাই ক্যাপাবল থাকে, এরকম না যে আমি যা বুঝি বোর্ডের আর যারা আছে তারা কেউ কিছু বুঝে না। তো কাজেই এরকম বায়াসড হয়ে আমরা আসলে রিক্রুটমেন্টে ওইভাবে নিতে পারি না একদম ব্লাইন্ডলি। আরেকটা যে জিনিস আমি বলি, বলে আমার মনে হয় আমরা সবার কাছ থেকে একটু শুনতে পারবো। আমার কিছু মানে কিছু কষ্টের জায়গাও আছে সেখানে। যেমন আমি যে এই যে এরকম আজকে বসতেছি, কথা বলতেছি, বা মুকিত ভাই যে কথা বলতেছে, আমাদের একটা অনেক বড় অবজেক্টিভ আসলে যে সবাই কেউ যাতে আনএমপ্লয়েড না থাকে, বিশেষ করে এগ্রিকালচারিস্টরা, হ্যাঁ, এবং খুব তাড়াতাড়ি যাতে তারা এমপ্লয়মেন্টের সুযোগ পায়। আমাদের কিন্তু এটাই অবজেক্টিভ। আমার আজকে তো আর কোনো অবজেক্টিভ নাই। আমি সকাল সকাল 6:30টায় আমি ঘুম থেকে উঠেছি, ট্রাভেল করেছি, ট্রাভেল করে এসে আমি আবার অফিস করেছি, আমার জরুরি একটা মিটিং ছিল অফিসে, অফিস করে আমি বাসায় এসেছি, তারপর আজকে তোমাদের সাথে কথা বলতেছি। কারণ কি, মুকিত ভাই এটা সেট করেছে, এবং এই কথা দিয়ে যদি কারো একটু উপকার হয়, কেউ যদি একটু জব পায়, সেটা তার জন্য কিন্তু কাজে লাগবে, আমার জন্য কিছু হবে না। কিন্তু সে কিন্তু এগ্রিকালচারিস্ট, আমার নেক হচ্ছে ওই জায়গাটাতে যে আমার একটা এগ্রিকালচারিস্ট ভাই, একটা এগ্রিকালচারিস্ট বোন, সে যদি আমার কোনো কথায় উপকৃত হয়, একটা জবের যদি তার সুযোগ হয়, তাহলে সেটা আমরা আসলে তাকে যদি করতে পারি, এটা তো মানে এটা আমরা করি আসলে এগ্রিকালচারিস্ট হিসেবে। আমি করে আসছি এবং আমি পেয়েও এসেছি এরকম অনেক ধরনের সুযোগ সুবিধা। তবে যেটা বলছি, বলার আগে এতক্ষণ এগুলো বললাম, যে এই জিনিসটাকে অনেক ক্ষেত্রেই মানে অনেক ক্ষেত্রেই আমার পরিচিত এগ্রিকালচারিস্ট ভাইরা বোনেরা আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করেছে। ডিসঅ্যাপয়েন্টেড করেছে কিভাবে? কমিটমেন্টের জায়গাটাতে আমি অনেকের কাছ থেকেই মানে অনেক বেশি ডিসার্টেড হয়েছি। যেমন আমি এরকমও পেয়েছি যে আহ, ভাই ঠিক আছে আমি ক্যাপাবল, বা আমাকে নিতেই হবে কারণ আমার ফ্যামিলির খুবই খারাপ অবস্থা। এবং মানে এক কথা, তার ফ্যামিলির খুব খারাপ অবস্থা, সে তাকে একটা জবের মধ্যে নিতেই হবে। আমি খুব স্ট্রাগল করে তাকে খুব স্যাক্রিফাইস করে টিমের সাথে বসে, টিমকে তার পার্সোনাল বিষয়টার জন্য আমি বোর্ডের কাছে ছোট হয়ে বলে রিকোয়েস্ট করে আমি হয়তো তাকে নিয়েছি।
নেওয়ার ঠিক 1-2 মাসের মধ্যে সে বলেছে যে ভাই আমি তো আরেকটা জায়গায় ইন্টারভিউ দিয়ে রেখেছিলাম, আরেকটা জায়গায় তো আমি ইন্টারভিউ দিয়েছিলাম, সেই জায়গাতে আমার হয়ে গিয়েছে, তো আমি ভাই এখন এই চাকরিটা আর করবো না, আমি ওই জায়গাটাতে জয়েন করবো। কিন্তু এই যে কাজটা, এই জিনিসটা কিন্তু সে আমার সাথে আগে বলে, সে কিন্তু আগে বলেনি যে ভাই আমি আরেকটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি, সে জায়গাটা হতে পারে বা নাও হতে পারে, আপনি প্লাসই করুন। এই যে মানে কি আমরা সব জায়গাতে এরকম দেখেছি, আর এই এই ধরনের ঘটনা আমার সাথে অনেকবার ঘটেছে। এবং এই এই বিষয়টা খুবই আসলে ডিসঅ্যাপয়েন্টিং একটা বিষয়। মানে মানে সে সব জায়গাতে চান্স নিয়েছে, যে ওই জায়গাতে আমি দেখি, এই জায়গাতেও দেখি, সব জায়গাতে সে এক্সট্রিম রিগ্রেট করছে। প্রবলেমটা কোন জায়গায় আমি বলি, আমি যখন সেই ছেলেটাকে বা সেই মেয়েটাকে এভাবে রিক্রুট করলাম, তার মানে হচ্ছে আমার পুরো রিক্রুটমেন্ট প্রসেসের জন্য কিন্তু প্রথমে লাগে হচ্ছে টাইম। পুরো রিক্রুটমেন্ট একটা রাতারাতি হয় না, রিক্রুটমেন্টের জন্য টাইম লাগে, একটা বোর্ড তৈরি করতে হয়, এই বোর্ডে শুধু আমার টাইম না, আমি ছাড়াও আরো 2 বা 3 জনের একটা টাইম নিতে হয়। এবং এইচআর এর কাছ থেকে আমার একটা স্কেডিউল নিতে হয় যে আমার পরীক্ষাটা ওই সময় নেন। তারপরে লাগে হচ্ছে এই বোর্ড গঠন সমস্ত যা কিছু আছে এগুলোর জন্য, মেইল চেন সবকিছুর জন্য লাগে কিছু এক্সপেন্স। এই এবং যেটা টাইমের কথা বললাম সেটা খুবই ইম্পর্টেন্ট দুই সেন্স থেকে, সবার যেরকম সময় আছে আমার প্রজেক্টেরও একটা টাইম লাইন থাকে। তো আমি যদি 2 মাসের ডিলে হয়ে যায়, 4 মাসের ডিলে হয়ে যায়, একটা রিক্রুটমেন্ট করলাম, সেটা 2 মাস পরে, 1 মাস পরে সে সেখান থেকে চলে গেল, বা সে তার জায়গা থেকে একটা কমিটমেন্ট ব্রেক করলো, তখন আমার সেই পজিশনটা কিন্তু ভ্যাকেন্ট। এমন হয় যে সেই পজিশনটা আমাকে হয়তো 6 মাসের জন্য খালি রাখতে হয়, বা আবার রিক্রুটমেন্টে যেতে হয় অনেক ধরনের হ্যাসেল নিয়ে। সো এই ধরনের জায়গাগুলো, তোমরা যারা আছো এখানে, তোমাদেরকে রিকোয়েস্ট, শুধু আমার ক্ষেত্রে না, বা যার সাথে যে ধরনের কোনো কমিটমেন্ট, জব রিলেটেড যদি কোনো কমিটমেন্ট করো, সেই কমিটমেন্টটা আসলে রাখার চেষ্টা করবে, কারণ কমিটমেন্ট হচ্ছে মানুষের লাইফে খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা এগ্রিকালচারিস্ট হিসেবে না, মানুষ হিসেবেই খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আমি পার্সোনালি জানি যে আমি আমি কতটা বেশি কানেক্টেড এগ্রিকালচারিস্ট যারা আছে, যেমন মুকিত ভাই যেখানে আছে, মুকিত ভাইয়ের কাছ থেকে আমি আমার কোনো একটা ইউনিয়নে কোনো একটা বুকলেট প্রয়োজন হচ্ছে, সেই বুকলেট আমি মুকিত ভাইকে ফোন করে সেই জায়গায় মুকিত ভাইয়ের লোক গিয়ে, আহ, লোকের কাছে আমি লোক পাঠিয়ে আমি তার কাছ থেকে মডিউল কালেকশন করেছি। সো ইটস নট এ ইজি টাস্ক, এটা হয়েছে শুধু ইন্টারপার্সোনাল রিলেশনের কারণে। তো যখন এই ইন্টারপার্সোনাল রিলেশন গুলো থাকবে না, এটা শুধু জবের ক্ষেত্রে না, মুকিত ভাই তো আমাকে জব রিলেটেড কোনো হেল্প তো আমি তার কাছ থেকে নিইনি বা চাচ্ছি না, বাট যখন আমরা এই সম্পর্কগুলো রাখবো, তখন দেখা যাবে যে আমাদের লাইফটা অনেক ইজি হবে। সেটা আমি গভর্নমেন্ট সেক্টরে কাজ করি আর আমি প্রাইভেট সেক্টরে কাজ করি, যে কোনো জায়গাতে একজন আরেকজনের সহযোগিতা আসলে খুব বেশি প্রয়োজন হয়। এবং আচ্ছা। আমাদের এই যে জিনিসটা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্টলি মেনটেন করা জরুরি। জি, আচ্ছা, থ্যাংক ছোট ইউ ভাই। ছোট কয়েকটা প্রশ্ন, একদম ছোট ছোট করে বলবো। সেটা হচ্ছে যে সিভিতে আসলে তুমি যেটা বলছো যে আসলে যখন সিভি যে বিভিন্ন জায়গায় দিব, সিভিটা আপডেট করে নিব ওই জব ইয়ের সাথে যেন রিলিভেন্ট হয়। আরো স্পেশাল কি বিষয়গুলোকে তোমরা ফোকাস করো? কোন বিষয়গুলো কি স্পেশাল ফোকাস করো যে এই সিভিটা আমার কাছে খুব ক্যাচি মনে হয়েছে? কি জন্য ক্যাচি মনে হয়, বা এরকম কি ব্যাপার থাকতে পারে? সিভিতে প্রথম কথা হচ্ছে যে সিভিতে আমরা আসলে খুব আননেসেসারি কথা যে লিখেছে, সেই সিভিটাকে আমরা আগেই লিস্ট থেকে বাদ দিয়ে দিই। গড়পড়তা কথা যারা লেখে, কিছু থাকে একদম, আবার এখন তো চ্যাট জিপিটির যুগ, চ্যাট জিপিটি কে যদি বলা হয় যে আমাকে একটা জাস্ট চ্যাট জিপিটি বা জেমিনি, যেগুলো আছে এখন এআই, যে আমাকে একটা সিভি তৈরি করে দাও, সে তার মতো একটা সিভি তৈরি করে দেয় এবং সেখানে অনেক গড়পড়তা বা ভালো ভালো সুন্দর সুন্দর কথা আসে, সেটাকে আমরা আগেই আলাদা করে দিই। বা চ্যাট জিপিটি তে তৈরি করা সিভি যেগুলো আছে সেগুলো, মানে চ্যাট জিপিটির লেখা তো স্ক্রিন করা যায়, আমরা আমরা জানি যে হ্যাঁ, কোনটা হ্যাঁ, চ্যাট হ্যাঁ। জিপিটি দিয়ে করে করে, সেটা সফটওয়্যার আছে। তো আমরা সেই সফটওয়্যার গুলোতে আহ, ফেললেও আমরা বুঝতে পারি যে সেটা একাধারে হয়তো আমাদের 500 সিবি আছে, আমরা একটা স্ক্রিনিং এর প্রসেসের মধ্যে দিয়ে গেলে চ্যাট জিপিটির সিবি গুলো বাদ হয়ে যায়। সো এটা একটা ফ্যাক্ট যে যে সিবি গুলো আর্টিফিশিয়ালি তৈরি করা হয় সেগুলো, এবং যে সিবি গুলো আসলে ছোট হয়, ছোট কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট কথাগুলো লেখা থাকে। ইম্পর্টেন্ট বলতে হচ্ছে তার এই রিলেটেড তার স্কিলস আছে কিনা,
ওকে। কেউ যদি গড়পড়তা স্কিলস মানে তার পার্সোনাল স্কিলস, পৃথিবীতে পার্সোনাল স্কিলস যা যা আছে সব সে দিয়ে দিল 8-10টা, তাহলে সেটা বাতিলের খাতায় চলে যায়। এই রিলেটেড ওই সার্কুলারের সাথে জড়িত যে ধরনের স্কিলস তার থাকা প্রয়োজন, ধরেন প্রবলেম সলভিং স্কিলস তার, সে বললো যে আমার প্রবলেম সলভিং 2-3টা স্কিলস, সে বললো যে তার প্রবলেম সলভিং স্কিলস আছে, কিন্তু একটা এন্ট্রি লেভেলের একটা ছেলে বা মেয়ে, সে মানে সেখানে খুব হাইলাইট করলো অনেক ভালোভাবে যে সে অনেক বড় লিডার, সে অনেক ভালো লিডারশিপের কাজ করেছে। এই ধরনের যখন আমরা কথাবার্তা দেখি, যে তার হয়তো জবের এক্সপিরিয়েন্সই নাই অথচ সে লিডারশিপকে অনেক হাইলাইট করছে, যে সে অনেক ভালো লিডারশিপ শো করতে পেরেছে, কিন্তু এবং ওই জবটার জন্য তার লিডারশিপের খুব বেশি প্রয়োজনও নাই, সেক্ষেত্রে আমরা হয়তো মানে আমার কথা হচ্ছে যে একদম জব রিলেটেড জিস্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা সিভিতে দেখলে সেটাকে আমরা এই করে রাখতে পারি। সেক্ষেত্রে সিভি যদি 1 পেজ 2 পেজ বা নট মোর দেন 3 পেজ যদি একটা সিভি হয় তাহলে সেটা সব থেকে ভালো। ওকে, সে তো একটু সরি, আমাদের আসলে এটা একটা জুমের পেইড ভার্সন না, তো একটু লাইনটা কেটে যাবে, জাস্ট 30 সেকেন্ড আছে, দেন একটু আরেকটু জয়েন করতে হবে 10 মিনিট। এবার আমরা এই 10 মিনিটে আমরা আমাদের সাথে যারা আছে পার্টিসিপেন্ট তাদের কোশ্চেন নিব, তারা আসলে কি জানতে চায়। Sure. তাদের সরাসরি কোশ্চেন নেব, এবং তোমরা একটু এই মানে জয়েন করতে করতে তোমাদের কোশ্চেন গুলো রেডি করে ফেলো। আর আমরা এই উইদিন আমরা হোপফুল যে আর 15-20 মিনিটের মধ্যে আমরা আমাদের পুরো সেশনটা শেষ করবো ইনশাআল্লাহ। শিওর ভাই, ঠিক আছে।